দর্শক শুভেচ্ছা, সবাইকে স্বাগত। আজকের 24 ঘন্টা। আপনারা জানেন 26 জানুয়ারি সারা পৃথিবীতে পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস, এবং আপনারা জানেন উন্নয়ন এবং অগ্রগতির সঙ্গে কাস্টমসের সম্পর্ক অনন্য। কারণ আমদানি রপ্তানি বাণিজ্য সহ দেশের অর্থনীতিকে গতিশীল করতে কাস্টমস বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার একই সঙ্গে এই আমদানি রপ্তানি কার্যক্রম সহ উন্নয়ন কার্যক্রম ব্যাহত হতে পারে যদি না কাস্টমস বিভাগ যথাযথভাবে সেবাটি না দেয়। সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, খুঁজতে চাই সংকট এবং সমাধানের পথ। আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি উন্নয়ন অগ্রযাত্রায় কাস্টমস। পুরো সময় আপনার সঙ্গে থাকছি আমি মাহফুজ মিশু। দর্শক, আন্তর্জাতিক কাস্টমস দিবস নিয়ে আমাদের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে আজকে আছেন জনাব কাজী মোস্তাফিজুর রহমান, প্রকল্প পরিচালক, ভ্যাট অনলাইন প্রজেক্ট। জনাব মোস্তাফিজুর রহমান, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন ঢাকা পশ্চিমের ভ্যাট কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান। জনাব, স্বাগত আপনাকেও। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ব্যবসায়ী নেতা, চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক জনাব মাহফুজুল হক শাহ। মিস্টার শাহ, স্বাগত আপনাকেও। আলোচনা শুরু করতে চাই কাজী মোস্তাফিজুর রহমান আপনাকে দিয়েই। খুব সহজ জিজ্ঞাসা, যে কাস্টমস নিয়ে সাধারণ মানুষের জানাশোনা একটু কম, এটি মূলত ব্যবসায়ী এবং যারা বড় ব্যবসায়ী তাদের বিষয়ে মনে করা হয়। সেরকম একটি বাস্তবতায় গ্লোবালি এই দিবসটি পালিত হচ্ছে এবং আমরাও সেটিকে নানাভাবে উদযাপন করছি। সেবাটিকে সহজ করার জন্য, আরও জনবান্ধব করার জন্য নানা প্রকল্প আপনারা নিচ্ছেন। আপনি যদি একটু সংক্ষেপে বলেন এই দিবসটা আসলে কেন পালন করা হয়? এটা নিশ্চয়ই কোনো একটা গুরুত্ব তাৎপর্য রয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টির একটি ব্যাক এন্ড অনেক পরিচয় আছে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কাস্টমসের ইন্টারন্যাশনালি যে আন্তর্জাতিক বাণিজ্য, সেই বাণিজ্যের মধ্যে একটা যোগ সাজশ রক্ষার জন্য কাস্টমস কোঅপারেশন কাউন্সিল নামে একটা কাউন্সিল গঠন করা হয়। এটি 1952 সালে এটি গঠন করা হয়, এবং এই কোঅপারেশন কাউন্সিলটা 1953 সালের 26শে জানুয়ারি এই কাউন্সিলের প্রথম অধিবেশন হয়। এই প্রথম অধিবেশনের যে দিনটি 26শে জানুয়ারি, এই 26শে জানুয়ারিটাকে ধরে রাখার জন্য এই দিবসটি প্রতিপালন করা হচ্ছে। তো এই দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে এই দিবসের মাধ্যমে মানে সারা পৃথিবীর কাস্টমস পরিবারকে আসলে জাগ্রত করা, যে তাদের যে মানে দেশের প্রতি তাদের যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধকে আসলে নতুন করে জানিয়ে দেওয়া, যে তাদের একটা দায়িত্ববোধ আছে এবং সেই দায়িত্ববোধটা কি। এবং আমরা প্রতি বছর এই ধরনের একটা থিম এই বিষয়ে নিয়ে থাকি, যাতে করে এই দায়িত্ববোধটা আমরা ঠিকমতো পরিচালনা করতে পারি। এই বছরের যে থিমটি আছে, এটি হলো মূলত কাস্টমস বোলস্টারিং রিকভারি রিনিউ অ্যান্ড রেজিলিয়েন্স অফ সাস্টেনেবল সাপ্লাই চেইন। তো এটির আসলে মূল বিষয়টি হচ্ছে যে আমাদের যে সাপ্লাই চেইন আছে, সেই সাপ্লাই চেইনটাকে অটুট রাখা, ধরে রাখা। কারণ এই সাপ্লাই চেইনটা যদি কখনো কোনো জায়গায় মানে ব্রেক হয়, তাহলে পরে টোটাল রাষ্ট্রের যে পরিচালনা, এটা সব জায়গাতেই ঘাটতি দেখা দেয়। আপনি জানেন যে আন্তর্জাতিকভাবে আমাদের বিশ্বে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলোর কারণে বিভিন্ন দেশে কিন্তু অনেক ধরনের প্রবলেম পড়ছে, কিন্তু আমাদের দেশে এ যাবৎ এত রকমের পৃথিবীতে বিভিন্ন রকম যে সমস্যা আসছে, 111 বলেন, তারপরে করোনা বলেন, অথবা ওই 9/11 বলেন, এই যে বিভিন্ন প্রবলেমগুলো গিয়েছে, কিন্তু আমরা কিন্তু সেই প্রবলেমগুলো উতরে উঠেছি। আমরা কোনো প্রবলেমগুলো স্তব্ধ হয়ে যায়নি, আমরা সবগুলোকেই ফেস করতে পেরেছি। শুধুমাত্র আমাদের যে কাস্টমসের যে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো, যে আমরা যখন যেটা দরকার হয়েছে তখন সেই অ্যাক্টিভিটিটাকেই আমরা তাৎক্ষণিকভাবে সাপ্লাই চেইনটাকে অ্যাক্টিভ করার জন্য সেই অ্যাক্টিভিটিটা নিয়েছি, যে কারণে আমাদের এই প্রবলেমগুলো আমরা সমস্যা ফেস করিনি। তার মানে আপনাদেরকে প্রতিনিয়ত এক ধরনের অভিযোজন করতে হয় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা, সেটার সঙ্গে সঙ্গতি রেখে। এখন হয়তো হরতাল অবরোধ সেগুলো হয় না, কিন্তু একটা সময় তো বাংলাদেশের দীর্ঘদিন এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ ছিল। ফলে তখনও তো সেই সরবরাহ প্রক্রিয়াটাকে আপনারা স্বাভাবিক রাখার একটা চ্যালেঞ্জ ছিল। অবশ্যই এই সরবরাহ প্রক্রিয়া, আপনি একটু কতগুলো বিষয় দেখেন, যে আমাদের দেশে যখন প্রোডাকশন বেড়ে যায়, কোনো একটা প্রোডাক্ট স্পেশালি আমি বলবো যে আমাদের দেশে যে চাউলের প্রোডাকশন যখন বেড়ে যায়, তখন আমরা করি কি, চাউলের প্রোডাকশনটা যাতে বাইরে থেকে আমাদের কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমরা করি কি,
এই চাউলের উপরে আমরা তখন একটা ডিউটি ইম্পোজ করে দিই, যাতে করে চাউল যদি কেউ বাইরে থেকে ইম্পোর্ট করতে চায় তাহলে পরে নিরুৎসাহিত হয়ে থাকে। আবার যখন আমাদের ক্রাইসিস, পেঁয়াজের ক্রাইসিস হচ্ছে, তখন আমরা পেঁয়াজের উপর থেকে আমরা ডিউটিটা কমিয়ে দিই, যাতে করে আমাদের সাপ্লাই চেনটা অটুট থাকে। হ্যাঁ, আমাদের একটি দেশ আমাকে হয়তো সাপ্লাই চেনে বাধাগ্রস্ত করছে, আমি অন্য কোনো জায়গা থেকে যদি চেনে আমার সাপ্লাই চেনটাকে কন্টিনিউ করতে পারি, সেই বিষয়গুলোকে আমরা উৎসাহিত করি। আমি একটু সৈয়দ মুশফিকুর রহমান, আপনার কাছে এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম যে যেটি যারা মোস্তাফিজুর রহমান বলছেন, সবার ধারণা যে কাস্টমসে যারা কাজ করেন বা কাস্টমস বিভাগের কাজ হচ্ছে শুধু টাকা আদায় করা আমদানি রপ্তানি সেই বাণিজ্য থেকে, কিন্তু এর সঙ্গে পলিসি, বিদ্যমান বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা, মানুষের প্রয়োজন, যেটি উনি পেঁয়াজের কথা বলছিলেন, চালের কথা বলছিলেন, কখনো যেমন এখন সয়াবিন নিয়ে এক ধরনের অস্থিরতা চলছে, এরকম বিভিন্ন পণ্য নিয়ে, কখনো চিনি নিয়ে হয়। ফলে সেই বিদ্যমান বাস্তবতা বিবেচনায় রেখেও তো আপনাদেরকে তাৎক্ষণিক কিছু পলিসি প্রণয়ন করতে হয় যেন পরিস্থিতিটা স্বাভাবিক হয়। ফলে আমার প্রশ্নটা হচ্ছে আসলে কাস্টমসের মূল কাজ যেহেতু সবাই বলে সীমান্তে কর আদায়, এর পাশাপাশি দেশের উন্নয়নে আপনারা কিভাবে ভূমিকা রাখছেন একটু যদি সহজ করে বলেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যমুনা টিভি দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কাস্টমস দিবস উপলক্ষে। আমাদের আসলে কাস্টমসের যে রোলটা, কর আদায়, সীমান্তে কর আদায় বা আমরা যেটা ইম্পোর্ট ডিউটি বা কাস্টমস ডিউটি বলি, এই ভূমিকাটা ছিল ধরেন এখন থেকে 15 বছর 20 বছর আগে আমরা কিন্তু সিংহভাগ রেভিনিউ আসতো আমাদের কাস্টমস থেকে। এখন এনবিআর এর রেভিনিউ কিন্তু বড় কম্পোনেন্ট আসে ভিএটি থেকে, জি, প্রায় 40% রেভিনিউ আসে এখানে, যেটা আমরা মূল্য সংযোজন কর বলি। এটাও কিন্তু কাস্টমস ডিপার্টমেন্টই অ্যাডমিনিস্ট্রেট করে, যেহেতু এটা ইনডিরেক্ট ট্যাক্স। আর কাস্টমস থেকে এখন আমরা প্রায় 26-27% রেভিনিউ পাই, যেটা ছিল একসময় 50%-এর উপরে। তাহলে আপনার প্রশ্ন ধরে বলছি যে আমাদের কিন্তু এখন রাজস্ব আদায়ের যে মানে বিষয়টা কাস্টমস ছিল প্রথমে, সেটা কিন্তু এখন আস্তে আস্তে ছোটো হয়ে আসছে, কিন্তু হয়তো টোটাল রেভিনিউ বেড়ে গেছে অনেক, কিন্তু কন্ট্রিবিউশন অ্যাজ পার্সেন্টেজ অনেক কমে গেছে। এখানে আমাদের এখন রোলটা চলে গেছে মোর অফ এ ফ্যাসিলিটেশন, আচ্ছা, যেটা আপনি বলছেন, ফ্যাসিলিটেশন এবং প্রোটেকশন। প্রোটেকশনটা কোত্থেকে? স্মাগলিং। যেমন ধরেন আপনি কিছুদিন দেখেন মাঝে মাঝে আমাদের গোল্ড ধরা পড়ছে, ড্রাগস ধরা পড়ছে, মানে যেগুলো আমরা মানে বর্ডার দিয়ে যেগুলো আসে, মানে কাস্টমস পয়েন্ট দিয়ে যেগুলো আসে। আমাদের তো এমনি 4000 কিলোমিটারের মতো বর্ডার আছে। হ্যাঁ, তো এখন 4000 কিলোমিটার কিন্তু আমরা অবস্থান করি না, আমরা অবস্থান করি শুধুমাত্র কাস্টম স্টেশন যেগুলো, আর বাকিটা কিন্তু আমাদের বিজিবি সেটা তদারক করে বা তারা গার্ড করে। তো সেই কারণে আমরা ওইখানে প্রোটেকশনটা আমরা দিচ্ছি। তবে এনভায়রনমেন্ট প্রোটেকশন, যে আমাদের পরিবেশের জন্য যেসব ক্ষতিকর জিনিস আছে সেগুলো যেন আসতে না পারে, যেমন ধরেন সিএফসি গ্যাস সমৃদ্ধ যেগুলো সম্পূর্ণ যেসব, মানে আমাদের এয়ার কন্ডিশনিংয়ে ইউজ অনেক বেড়ে গেছে, যার জন্য এসব জিনিস আসছে, সেখানে পরিবেশের দূষণ হচ্ছে কিনা সেটা আমাদেরকে নিশ্চিত করতে হচ্ছে। আপনারা জানেন আমরা এখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দিকে চলে যাচ্ছি। ইটস এ হিউজ চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের মতো একটা দেশে, কারণ এখন ধরেন টেরোরিজমের তো এখন কোনো দেশ নেই, এখন বিভিন্ন সংস্থাগুলো টেরোরিজম করতে পারে। তো এখন এই যে নিউক্লিয়ার ম্যাটেরিয়ালগুলো স্মাগল হয়ে যাচ্ছে কিনা, বা আবার মানে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল অন্য কোনোভাবে ঢুকছে কিনা দেশে, এগুলো কিন্তু আমাদের সেট আপ তৈরি হয়েছে, চিরং পোর্টে আমাদের সেট আপ তৈরি করা আছে। রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল আমরা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল আমরা ডিটেক্ট করতে পারছি। সো আমাদের কিন্তু এখন মোর অফ এ বর্ডার প্রোটেকশন, রেভিনিউর পাশাপাশি আমরা এখন ওইদিকে চলে গেছি। তার মানে সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং সাইবার সিকিউরিটি সেই জায়গাটা একটা অবদান রাখছেন। প্রশ্নটা হচ্ছে যে এই গ্লোবালি নানা ধরনের চেঞ্জ হচ্ছে, ধরেন আমরা বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার গ্লোবালি এক ধরনের আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিই, এর বিপরীতে যারা দুষ্কৃতিকারী তারা নতুন নতুন টেকনোলজি ব্যবহার করে, ফলে কাস্টমসের ডিজিটালাইজেশনও তার মানে খুবই জরুরি। অবশ্যই সেই জায়গায় আমরা কতখানি ডিজিটালাইজড হলাম, যেটি সরকারেরও একটা রাজনৈতিক অঙ্গীকার ছিল। অবশ্যই আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ কাস্টমস হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের মধ্যে প্রথম অটোমেটেড ডিপার্টমেন্ট বলতে পারেন। আমরা আর্লি 90s শুরু করেছি আমাদের অটোমেশন প্রসেস ইন কাস্টমস এসআই করে দিয়ে, যেটা ইউএন সিস্টেম, ইউএন আংটেড করে ডেভেলপ করে একটা সিস্টেম। আমরা সেই অটোমেশনটা কিন্তু এখন যেতে যেতে অনেক দূর চলে গেছে। এখন আপনারা জানেন যে আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করছি, সেটা মূল মানে বিষয়টা হচ্ছে যে আমাদের প্রায় 38টি এজেন্সি আছে যাদের ক্লিয়ারেন্স প্রয়োজন হয় একটা পণ্যের খালাসের জন্য। আমরা আপনি হয়তো জানেন ওয়ান স্টপ সার্ভিসের মতো, ইয়েস, ওয়ান স্টপ সার্ভিস। সেই 38টি এজেন্সিকে আমরা এক প্ল্যাটফর্মে নিয়ে আসছি, যেটাকে আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বলছি। এটা অ্যাডমিনিস্ট্রেট করবে কাস্টমস, মানে আলটিমেটলি কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য এটা ব্যবহার করা হবে। এর পাশাপাশি ধরেন আমরা বন্ড ম্যানেজমেন্টকে অটোমেশনের আওতায় নিয়ে আসছি। আপনি জানেন যে বন্ড নিয়ে আমাদের অনেক মানে মুখরোচক গল্প আছে।
বন্ডে জিনিসপত্র কালোবাজারে বিক্রি হয়ে যাচ্ছে, হুন্ডি হয়ে যাচ্ছে হুন্ডি সেটা। হয়ে যাচ্ছে, বন্ডের মাধ্যমে অনেক লোক রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, অনেক দুর্নীতির গল্প বন্ডের সাথে জড়িত আছে। তো এখন এই বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমটাকে পুরোটা আমরা অটোমেট ব্যবস্থা নিয়ে আসছি, এবং সম্প্রতি আপনারা দেখেছেন যে মানে ইটস ডান অর এটা এটা ongoing? প্রসেসে আছে অলমোস্ট, মানে হয়তো আগামী বছর আমরা এটা শুরু করতে পারবো। আর আমাদের সাথে বিজিএমএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার এইসব জায়গায়, তারাও কিন্তু কাজ করছে, এই অটোমেশন প্রক্রিয়া আমাদেরকে হেল্প করছে। তারা তাদের ইউটিলাইজেশন ডিক্লারেশন, যেটা আমরা ইউডি বলি, সেটা তারা অটোমেটেড পদ্ধতিতে আমাদেরকে থ্রো করছে। ওদের দীর্ঘদিন থেকে আমরা প্রায় 10 সাল 11 সাল থেকে শুরু করেছি ওদের সাথে কাজ করা। ওরা ফার্স্ট ভার্সনটা দিতে পারে কিন্তু অ্যামেন্ডমেন্টগুলো দিতে পারতো না, তো সম্প্রতি সেটাও তারা শুরু করেছে। তো আমরা মনে করি অটোমেশনের দিকেও আমরা অনেক এগিয়ে যাচ্ছি। So আমাদের রিস্ক ম্যানেজমেন্ট বেসড একটা সিস্টেম দাঁড় করাচ্ছে, যেটা ভিত্তিতে আপনি ধরেন কাকে টার্গেট করব, কোন পণ্যগুলিকে আমি এক্সামিন করব, কোন কন্টেনারগুলো খুলব। তারপর ধরুন আমাদের এখন প্রচুর স্ক্যানার বসে যাচ্ছে, তার মানে হচ্ছে আপনার কিন্তু আমার এখন কন্টেনার খোলা লাগবে না, জি। আমি নন ইন্ট্রুসিভ স্ক্যানিং ব্যবস্থা দিয়েই কিন্তু ওর এক্সামিন করতে পারছি যে পণ্যটা ঘোষণামতো আছে কিনা। জি, আমি আবার আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে একজন ব্যবসায়ী নেতা আছেন চট্টগ্রাম থেকে, জনাব মাহফুজুল হক শাহ। মাহফুজ ভাই, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আশা করি। একটা অভিযোগ ব্যবসায়ীরা প্রায় সময় করে থাকেন যে আপনাদের পণ্য যখন কাস্টমসে আসে তখন সময় বেশি লাগে, এক ধরনের কালক্ষেপণ বলি বা দীর্ঘসূত্রিতা বলি, সেটি একটা বড় ধরনের চ্যালেঞ্জ অনেকেই বলেন, ব্যবসায়ীরাও বলেন। এবং এতে করে যেটা হয় যে আন্তর্জাতিক যে বাণিজ্য প্রতিযোগিতা, সেখানে আপনারা অর্থাৎ আমাদের বড় ব্যবসায়ীরা, আমাদের আমদানিকারকরা পিছিয়ে পড়েন। সেই পরিস্থিতি এখন কি অবস্থায় আছে? আপনারা এখন আপনাদের সেই দুর্ভোগ কি আগের চেয়ে কিছুটা কমলো? খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে এসেছেন আপনি। আসলে কাস্টমসের আধুনিকায়ন আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, এবং বিজ্ঞ আলোচক উনিও কিন্তু, ওনার সাথেও কিন্তু আমরা কাজ করেছি দীর্ঘদিন। আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে যে বক্তব্যটা, সেটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেসে আমরা কিন্তু বেশ পিছিয়ে আছি, আমরা সবাই জানি। তো আমি দীর্ঘদিন ইজ অফ ডুইং বিজনেসের সাথে কাজ করার কারণে আমাদের যে এস্টাবলিশমেন্ট, যেই ডিপার্টমেন্টগুলি আছে, যেগুলো যে আমাদের ব্যবসায়ীরা এবং প্রতিনিয়ত আমদানি রপ্তানি কার্যক্রম থেকে শুরু করে দেশের বিনিয়োগের যে কার্যক্রম আছে, সবগুলির সাথে যে ইয়েগুলি জড়িত, ডিপার্টমেন্টগুলি জড়িত, তার মধ্যে কাস্টমস হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখানে আমাদের টোটাল কার্যক্রমের 80% অলমোস্ট ধরতে গেলে আমাদেরকে করতে হয় বিশেষ করে কাস্টমসের সাথে এবং এনবিআর এর বিভিন্ন ডিপার্টমেন্টগুলির সাথে। তো সুতরাং এই জায়গায় আমাদের যেটা বক্তব্য, আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে এখানে প্রসেসগুলো ইজি করা, এবং এসআই কোটা থেকে শুরু করে যে যে বিষয়গুলো নিয়ে ওয়ান স্টপ সার্ভিস থেকে শুরু করে এবং অনেক যে জটিলতাগুলি ছিল, ওইগুলি পরিহার করে আমরা কিভাবে সুন্দরভাবে আমরা ডিউটিগুলি পেমেন্ট করতে পারবো, ভ্যাট পেমেন্ট করতে পারবো, ইনকাম ট্যাক্সে কাজগুলি সমাধান করতে পারবো, এটা হচ্ছে আমাদের চাওয়া। এখানে ব্যবসা যখন করতে এসেছি, সরকারের যে আইন কানুন বিধিবিধান যেগুলি আছে, বিশেষ করে আপনার করের ব্যাপারে হোক, ডিউটির ব্যাপারে হোক, অন্যান্য ভ্যাটের ব্যাপারে হোক, সেগুলো আমরা দিতে কিন্তু বাধ্য। যদিও বা যেই রেটগুলির ব্যাপার নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে, সেটা তো আজকের বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে আমরা ব্যবসায়ীরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যেটা কিভাবে ইজি ভাবে সরকারকে এইসব বিশেষ সরকারের পাওনাগুলি দেওয়া, এবং সেই পাওনাগুলো যদি দিতে পারি আমরা হ্যাসেল ফ্রি ভাবে, তাহলে কিন্তু আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে হয় এবং দেশে এগিয়ে যাবে। কিন্তু এখানে যে প্রশ্নটা হচ্ছে, কাস্টমসের যে আইনগুলি আছে, এগুলো অত্যন্ত পুরানো আইন। যদি যতই কিছু হোক, এখানে আমরা কয়েক ধরনের প্রবলেম আমরা ফেস করি। সেটা হচ্ছে, এখানে আমি কারো আন্তরিকতার অভাব আছে সেটা আমি কিন্তু বলবো না। বিষয়টা হচ্ছে এখানে যে সিস্টেমগুলি আছে, এগুলি আধুনিকায়ন করতে গেলে আমরা ব্যবসায়ীরা প্রাইভেট সেক্টরে যেভাবে খুব তাড়াতাড়ি আধুনিকায়ন করতে পারি, সেটা কিন্তু এনবিআর এর পক্ষে কিন্তু করাটা সহজ না, আমি ঠিক বলবো না, বা হচ্ছে না। যে কারণে গিয়ে কিন্তু আমরা বারবার করে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে এনবিআর এর সাথে আমাদের মুখোমুখি বসতে হয়, এবং অনেক যুক্তিতর্ক চলে এখানে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশগুলি কিভাবে এগিয়ে যাচ্ছে, আশেপাশের দেশগুলি কিভাবে এগিয়ে যাচ্ছে, সেই সিস্টেমটাকে এখানে অ্যাডাপ্ট করলে আমরা দুই পক্ষই কিন্তু এই যে জটিলতাগুলো পরিহার করে আমাদের কার্যক্রমকে চালিয়ে নিয়ে যেতে পারবো। আর ইদানিং যেটা আপনি কি মনে করেন না যে সেই জটিলতাগুলো নিরসনে সরকার বা কাস্টমস বিভাগ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, কিছু উদ্যোগ এখনো চলমান রয়েছে, ফলে এর ফলে আপনার ভোগান্তি 5 বছর বা 3 বছর আগে যা ছিল সেটি এখন কি খানিকটা কমেছে? আগের থেকে কিছুটা কমেছে, একদম তো কমে নাই সেটা না, কিন্তু আমরা চাচ্ছি আমাদের অগ্রগতির জায়গায় কিন্তু আমরা বেশ পিছিয়ে আছি। আমাদের এটাকে কিন্তু আরো দ্রুত করতে হবে, কিন্তু কেননা বাংলাদেশ যে গতিতে এগুচ্ছে, বাংলাদেশের ইকোনমি যে গতিতে এগুচ্ছে, সেই গতিতে কিন্তু আমাদের এনবিআর এর কার্যক্রমগুলো কিন্তু সংস্কার কিন্তু হচ্ছে না। এখন অনেক সিদ্ধান্ত, যেমন ধরুন, যেটা একজন জয়েন্ট কমিশনার নিতে পারবে, একজন ডেপুটি কমিশনার নিতে পারবে, সেটাকে এনবিআর পর্যন্ত যেতে হয় এখন। সেটা কিন্তু তো দুঃখজনক ব্যাপার। বেশ কিছু সার্কুলার আছে যেগুলো প্র্যাকটিক্যাল না, এগুলো হচ্ছে বাস্তবতা।
এগুলো কিন্তু আমাদের কাস্টমসে যারা কমিশনার পর্যায়ে যারা আছেন, মাঠ পর্যায়ে, ওনারা কিন্তু বুঝেন, কিন্তু ওনাদের কিছু করার নাই। উনি ডিফিকাল্টিসটা বুঝতেছেন, কিন্তু বাট এনবিআর এর এমন এমন নিয়মগুলো কিন্তু এখানে করা আছে, যেটাকে কিন্তু এনবিআর না গেলে এটা সমাধান হয় না, এনবিআর থেকে সিদ্ধান্ত দিতেই হয়। সে জায়গায় কিন্তু আমরা আটকে থাকি। এখানে এখন আমরা এমন এক পর্যায়ে কিন্তু আমরা আছি, এনবিআর এ যারা আছেন, মেম্বার মহোদয়রা আছেন, কমিশনার মহোদয়রা আছেন, সবাই কিন্তু আমরা অলমোস্ট আমরা একজন আরেকজনকে ইজিলি কিন্তু বুঝতে পারি। সেখানে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। সমস্যাটা হচ্ছে ওই যে বিধিবিধানগুলো, সে হয়তো দেখবেন 50 বছর, 80 বছর, 70 বছর পুরানো আইন কানুন দিয়ে যে কাস্টমসের বা এনবিআর এর বা ইনকাম ট্যাক্সের ভ্যাটের যে বিষয়গুলো এখানে যে আমরা চালিয়ে নিতে চাচ্ছি, সে জায়গায় কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এখানে। আমি বুঝতে পেরেছি, তার মানে আপনি নীতির পরিবর্তন এবং সরকারের যে আইন কানুন সেগুলোকে আরো সহজীকরণের কথা বলছেন। দুজন নীতি নির্ধারক আমাদের সঙ্গে আছেন, তাদের কাছে নিশ্চয়ই সেই বিষয়ে শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। পপার্স খাও, পপ স্টার হয়ে যাও। আলোচনায় ফিরছি। জনাব কাজী মোস্তাফিজুর রহমান, আপনার কাছে, আপনি নিশ্চয়ই মাহফুজুল হক সাহের বক্তব্য শুনছিলেন। তিনি বলছেন যে কিছুটা সহজীকরণ হয়েছে, কিন্তু ওভারঅল আমাদের এখানে কিভাবে সহজে ব্যবসা বাণিজ্য করা যায়, ইজ অফ ডুইং বিজনেস, সেই তালিকায় বা ইনভেস্টমেন্টের তালিকায় আমরা খানিকটা পিছিয়ে। এবং উনি আরও বারবারই বলছিলেন যে কাস্টমসের মাঠ পর্যায়ের যারা কর্মকর্তা তারাও যথেষ্ট আন্তরিক, কিন্তু তারপরেও একটা বড় সংকট ওনার কথা থেকে যা বুঝি সেটা হচ্ছে পলিসি বা আইন কানুনের জটিলতা, যেগুলো অনেক পুরনো। আমরা জানি আমাদের অনেক আইন কানুনই পুরনো এবং সেটি একেবারে রাজনৈতিক সদিচ্ছার বিষয়। আপনারাও কি তেমনটা মনে করেন যে আমাদের আইন কানুন আরো আধুনিক হলে আপনারা আরো সহজে সেবাটা দিতে পারেন? ধন্যবাদ আপনাকে। আসলে মাহফুজুল হক শাহ সাহেবকে আমি আর কিছু তথ্য জানাচ্ছি। সেটি হলো যে আমরা কিন্তু প্রতিদিনই আমাদের চলমান প্রক্রিয়াকে আপডেট করার চেষ্টা করছি, এবং আপনি জানেন যে এখন কাস্টমসের যে কনসাইনমেন্টগুলো ক্লিয়ার হয়, প্রায় 83% কনসাইনমেন্ট কিন্তু আমরা উইদিন 3 ডেজের মধ্যে, মানে জিরো টলারেন্সের মধ্যে আমরা করে দিতে পারছি 3 দিনে। হ্যাঁ, এবং ইজ অফ ডুইং বিজনেসের ব্যাপারে যেটা মাহফুজুল হক সাহেব বললেন, সেটি একটা জিনিস আমি বলি। আমি কিছুদিন আগে চিটাগাং কাস্টম হাউসের কমিশনার হিসেবে পদস্থ ছিলাম। সেখানে এই ইজ অফ ডুইং বিজনেসের কাজ করার জন্য আমি চেষ্টা করলাম। তো চেষ্টা করার মধ্যে একটি অংশ, সেটি হলো প্রি অ্যারাইভাল প্রসেসিং, অর্থাৎ একটি কনসাইনমেন্ট আমাদের দেশে আসার আগেই আমরা সেটার কাস্টমস প্রসিডিংগুলো শুরু করব। তো সেটি করার জন্য আমার যে হেল্পটা দরকার হলো, সেটি হলো যে শিপিং এজেন্টকে আগে থেকে আমাকে ইনফরমেশনটা প্রোভাইড করা। কিন্তু আমি যখন শিপিং এজেন্টকে এই জিনিসটা ইনফরমেশনটা প্রোভাইড করতে গেলাম, কিন্তু তারা এটাকে ডিলে করা শুরু করলো। তো এই যে প্রসেসিংটা ডিলে করা হচ্ছে, এটা অর্থাৎ আমার এন্ড থেকে কিন্তু আমি পুরোপুরি রেডি, উদ্যোগটা ছিল, কিন্তু অপর এন্ড থেকে আমি কিন্তু উদ্যোগটা প্রিপেয়ার করার জন্য, এটাকে প্রসেস করার জন্য আমি করতে পারছি না, যে কারণে আমার ইজ অফ ডুইং বিজনেসে কিন্তু আমি এখানে পিছিয়ে যাচ্ছি। হোয়াট ওয়াজ देयर লজিক? মানে তারা কেন হয়তো তাদের টেকনোলজি, তারা হচ্ছে যে, যেহেতু তাদের মূল সমস্যা হচ্ছে যে আমাদের দেশে যে জাহাজগুলো আসে, সেই জাহাজগুলো সরাসরি সিঙ্গাপুরে আসে, সিঙ্গাপুরের থেকে আবার আমাদের দেশে ভায়া আসে। তো সেইখান থেকে কিছু একটা সমস্যা তাদের ফেস করতে হয়, অর্থাৎ তারা সেই তাৎক্ষণিক 24 ঘন্টার মধ্যে আমাদেরকে দিতে পারছে না। এই একটা সমস্যা আমরা তখন দেখেছি। আরেকটা জিনিস, আমরা ইতিমধ্যে আপনি জানেন যে আমরা ইজ অফ ডুইং বিজনেসের অগ্রগতির জন্য ইতিমধ্যে আমরা কিন্তু অনলাইন পেমেন্ট পদ্ধতি চালু করেছি, এবং আমরা এই কাস্টমসে চালু করেছি, ভিএটিতে চালু করেছি, ভিএটিতে আর অনেক ব্যাপকভাবে চালু করেছি। এখন আপনারা জানেন যে আমাদের সরকারি যে ট্রেজারি চালান, এটি শুধুমাত্র সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দেওয়ার বিধান, কিন্তু আমরা ভিএটিতে কিন্তু এটি টোটালি চেঞ্জ করে দিয়েছি। আমরা গত 16 জুলাই থেকে আমরা প্রাথমিকভাবে 3টি কমার্শিয়াল ব্যাংকে নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি। এখন আমাদের 10টি বেসরকারি ব্যাংক আসছে। এই মাসে আমাদের আরও 14টি ব্যাংক যোগ হবে। তো এইভাবে আমরা ধাপে ধাপে কিন্তু অগ্রসর হচ্ছি। তো এই পদ্ধতিতে, অর্থাৎ পেমেন্টের মাধ্যমে কিন্তু আমরা মানে পেমেন্ট সিস্টেমটাকে আমরা চালু করেছি, যাতে করে কাস্টমসের মানে সরাসরি একজন ট্যাক্স পেয়ারকে বা একজন আমদানিকারককে সরাসরি ব্যাংকে যেয়ে কোনো পেমেন্ট করতে হবে না। এবং এখন যেটা পেমেন্ট করতে হয় তাদেরকে, পেমেন্টের যে পদ্ধতি ছিল আগে, সেটি ছিল যে আমদানিকারক সেন্ড এজেন্টের কাছে পেমেন্টের টাকা পাঠিয়ে দিত, সেন্ড এজেন্ট পেমেন্টটা করতো। এখন কিন্তু আমদানিকারক ইচ্ছা করলে পরে তার নিজের বিল অফ এন্ট্রির পেমেন্ট নিজেই পেমেন্ট করে সেন্ড এপকে বলতে পারে যে তুমি ক্লিয়ার করে নিয়ে আসো। এই কাজটা কিন্তু অলরেডি চালু হয়েছে পেমেন্টের মাধ্যমে।
আর প্রসেসিং আর যেটি উনি বলতেছে যে কাস্টমসের আইনের যে আইনটা পুরাতন, হ্যাঁ আইন 1969-এর আইন দিয়ে আমরা চলছি, কিন্তু 1969-এর আইনটা যদিও 1969, কিন্তু প্রতি বছরই কিন্তু আমাদের যুগের চাহিদা অনুযায়ী আইনটাকে আমরা পরিবর্তন করছি। আমাদের যতটুকু রিকোয়ারমেন্ট আমাদের পরিবর্তনের দরকার, অর্থাৎ ইন্টারন্যাশনালি যে ধরনের নর্মসগুলো আমাদের কাস্টমসে নতুন নতুন অ্যাড হচ্ছে, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে সেই নর্মসগুলোকে আমাদের ইনক্লুড করে নিচ্ছি, অর্থাৎ আইনটাকে আমরা অ্যামেন্ড করে নিয়ে আসছি। এবং ইতিমধ্যে আইনের বহুত পরিবর্তন এসেছে, যে পরিবর্তনের কারণে আমরা কিন্তু আমরা যে করদাতাকে যেটা আমরা করতে পেরেছি অ্যাডভান্স রুলিং, যে কথাগুলো বললেননি যে অনেক সময় অনেক সমস্যা হয়, আইনের এনবিআরের কাছে যেতে হয় বা কোনো আইন নিয়ে আইনের ব্যাখ্যায় পরিবর্তন করতে হয়, সেই বিষয়গুলো কিন্তু একজন আমদানিকারক জাতীয় রাজস্ব বোর্ডের কাছে অ্যাডভান্স আগেই ইম্পোর্ট করার আগেই কিন্তু তিনি ওই বিষয়ের তার যে এইচএস কোড ক্লাসিফিকেশনের বিষয়গুলো ব্যাখ্যা উনি জাতীয় রাজস্বতে নিতে পারেন। এই সুবিধাগুলো কিন্তু অলরেডি আনা হয়েছে। এছাড়া আরও অনেক সুবিধা, যেমন ইকোনমিক অপারেটরের একটা সুবিধা আনা হয়েছে, এগুলো আন্তর্জাতিক আইনে নতুন নতুন এইগুলো সংযোজন করা হয়েছে। আমি আবার আপনার কাছে আসবো। আমি আবার যদি একটু মাহফুজুল হক শাহ ভাইয়ের কাছে যেতে চাই। মিস্টার শাহ, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে আমাদেরকে জনাব কাজী মোস্তাফিজুর রহমান স্পষ্ট করেই বলছিলেন, এবং তিনি চট্টগ্রামে ছিলেন, এখন একটা প্রক্রিয়া যখন আধুনিক বা পরিবর্তন করতে হয়, গতিশীল করতে হয়, তখন সব স্টেক হোল্ডারদের এক ধরনের সাপোর্ট লাগে এবং লজিস্টিক্সও লাগে। উনি বলছিলেন যে এটা করতে গিয়ে সবসময় শিপিং এজেন্টদের কাছ থেকেও প্রপার সঠিক সময় সঠিক তথ্যটি পাওয়া যায়নি, সেটি পেলে হয়তো এটা আরেকটু সহজ হতো। পাশাপাশি তিনি আইন নিয়ে বলছেন যে আইনগুলো কিন্তু আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে সেটাকে আপডেট করা হচ্ছে। আপনি কি বলবেন? মোস্তাফিজ ভাই সঠিক বলেছেন, এবং মোস্তাফিজ ভাই যে যুক্তি দিয়েছেন ওনার সাথে আমি দ্বিমত পোষণ করছি না, কেন ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল, আমি ওনাকে জানি, ওনার কাজের সিস্টেমও জানি। উনি যথেষ্ট আন্তরিকতার সাথে চেষ্টা করেছিলেন। এখন আমার যে বক্তব্যটা একটু ধৈর্য ধরে আপনাদেরকে শুনতে হবে, সেটা হচ্ছে ওনারও শোনা দরকার। দেখুন, প্রবলেমটা হচ্ছে কোথায়? শিপিং এজেন্টের ওখানে। শিপিং এজেন্টকে কি আমি চালাচ্ছি? এটা সরকারের আরেকটা মিনিস্ট্রির আন্ডারে চলছে, মিনিস্ট্রি অফ শিপিং এর আন্ডারে। তাহলে পরে আমাদের যে বক্তব্যটা, যেটা আমরা বলতে চাই সবসময়, আমাদের যে সমন্বয়হীনতা, এই যে বাস্তবায়ন যখন করবেন, তাহলে জাতীয় রাজস্ব বোর্ডকে চিন্তা করতে হবে, কাস্টম অথরিটিকে চিন্তা করতে হবে কোন কোন প্লেয়ার এখানে জড়িত আছে, স্টেক হোল্ডার কে কে আছে। যেমন আমরা আছি আমদানিকারক, আমি সরাসরি কিন্তু কাস্টম হাউসে যাচ্ছি না, আমার যাচ্ছে কে ফ্রম মাই সাইড সিএনএফ এজেন্ট, আমার প্রতিনিধি হিসেবে। ঠিক সেই অন্যান্য যেই স্টেক হোল্ডাররা এখানে আছে জড়িত, আমরা জানি আমার যেটা আছে চিটাগং কাস্টম হাউসে অত বেশি নাই, সিএনএফ এন্ড শিপিং এজেন্ট এবং ফ্রেট ফরওয়ার্ডার ছাড়া। কিন্তু যে চট্টগ্রাম বন্দরে একটা পণ্য খালাস করতে গেলে আমদানি রপ্তানি কার্যক্রমের সাথে 18 থেকে 19টা ডিপার্টমেন্ট এখানে জড়িত আছে। তার মধ্যে আমাদের প্রাইভেট যেই অর্গানাইজেশনগুলি আছে, ট্রান্সপোর্ট সেক্টর বলতে পারেন, বা আমাদের সিএনএফ এজেন্ট বলতে পারেন, আমাদের শিপিং এজেন্ট বলতে পারেন, কিন্তু শিপিং এজেন্টকে লাইসেন্সটা কে দেয়? কাস্টম অথরিটি। প্রবলেমটা কিন্তু ওই জায়গায়। আমি ওনাদেরকে বারবার করে এই জিনিসটা, মোস্তাফিজ ভাই যেটা বলেছেন, গত 20 বছর থেকে এই আপনার যখন আধুনিক আইন কাজ শুরু হয়েছে, আমরাও কাস্টমসের অনেক কমিটিতে আমরা ছিলাম, কিন্তু ইদানিং আমরা যেটা দেখি, এই যে সংস্কারগুলি যখন করা হয়, আমরা যারা যারা স্টেক হোল্ডার আছি, আমাদেরকে কিন্তু সাথে রাখলে তাহলে কিন্তু ওনাদের কাজ করতে সুবিধা হবে। এবং ওনারা কিন্তু মাঝে মধ্যে কাগজ কলমে রাখে, সেটা রাখে না যে সেটা না। আমি আপনাকে একটা কথা বলতে চাই, 2004 সালে খুব সম্ভবত আমাদের এক্সপোর্টের যে প্রসেসিং গুলি ছিল, অনেক সিগনেচার লাগতো, 40-42টা ধাপ যেতে হতো, ওটাকে আমরা নিয়ে এসে 2 ঘন্টার মধ্যে নিয়ে চলে এসেছি। এই কমিটিতে আমি কাজ করেছি। এখন আমাদের সরকারি কর্মকর্তা উনি যেটা বলছেন, আধুনিক আইন হচ্ছে, প্রতি বছর আইন কানুন চেঞ্জ হচ্ছে, সেটাকে আমি দ্বিমত পোষণ করছি না, কিন্তু কথা হচ্ছে আমাকে যেতে হবে 100 মাইল স্পিডে, আমি যাচ্ছি 10 মাইল স্পিডে, এটা হচ্ছে বাস্তবতা। এই জায়গায় আমি কাস্টমসের অনেক কর্মকর্তা, মুস্তাফিজ ভাইয়ের মতো আছে এখানে এখন যিনি কমিশনার আছেন, অত্যন্ত ভদ্রলোক, জ্ঞানী লোক, সবসময় আমরা কথা বলি, কিন্তু অনেক সময় ওনারা কাজ করতে গিয়ে আটকে যায়। অনেক কিছু আইনগুলি এমন আছে যেগুলো আমাদেরকে নিয়ে যদি বসা হয়, আমরা দেখিয়ে দিতে পারবো। এটা পার্শ্ববর্তী দেশে ভিয়েতনামে আইনটা এরকম, আমার এখানে এরকম কেন? এই হলো মূল বিষয়টা। এখানে তো আরেকটা ছোট কম সময়ের মধ্যে আমি বিস্তারিত আর বলতে পারছি না। আমি আবার আপনার কাছে আসবো হাফিজ ভাই, আমি আপনার পয়েন্টটি বুঝতে পেরেছি। আমি একটু সৈয়দ মুশফিক, তার মানে উনি বলছেন যে এই চেষ্টার মধ্যে একটা আধুনিকায়ন যে হচ্ছে, এটার একটা সমন্বয় দরকার। আমরা জানি যে বাংলাদেশের
ধরেন ঢাকা শহরের রাস্তা খোরাখুরিও ধরেন তার একটা উদাহরণ হতে পারে। তো উনি যেমন শিপিংয়ের কথা বললেন, শিপিংয়ের সঙ্গে আরেকটা মন্ত্রণালয় জড়িত, কিন্তু আপনারা এই যে সিঙ্গেল উইন্ডো করছেন, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, এর মাধ্যমে কি সবাইকে একটা জায়গায় আনা সম্ভব না, বা একটা সিঙ্গেল পয়েন্ট থেকে ওয়ান স্টপ সেবা দেওয়া সম্ভব না? কারণ আমরা জানি পৃথিবীর বহু দেশ এরকম করছে, কিন্তু এর ভিতরে কারণ আপনি প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে যাচ্ছেন, আমাদের পাশ থেকে ভিয়েতনাম বা শ্রীলঙ্কা তারা তরতর করে এগিয়ে যাচ্ছে। Right. আমি আপনার সাথে একমত, এবং এই জায়গাটা অ্যাড্রেস করার জন্যই তো ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো ইনিশিয়েটিভটা এনবিআর নিয়েছে। আর এখানে যে সমস্যাটা হচ্ছে, মাহফুজ ভাই যে সমস্যাগুলির কথা বললেন, এটা কিন্তু মানে যুগ যুগ থেকে হয়ে আসছে। এখানে আধুনিকায়নের সাথে আমাদের কিছু পলিসি ইন্টারভেনশনের বিষয় আছে। এখানে মূল সমস্যাটা হয় কোথায়? যেমন ধরেন, আমি আপনাকে সক্ষমতার বিষয়টা কিন্তু আমাদের বোথ সাইডে আছে। পাবলিক সেক্টরে তো আমরা সবসময় বলি স্লো, পিছিয়ে থাকা, আউটডেটেড, এইসব শব্দগুলো পাবলিক সেক্টর নিয়ে সবসময় বলছি আমরা। কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরের উন্নয়ন সেভাবে হয়েছে কিনা? প্রাইভেট সেক্টরে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধর আমাদের সবচেয়ে ফ্লারিশিং সেগমেন্ট কোনটা? গার্মেন্টস সেগমেন্ট, তাই না? ওনারা যখন এক্সপোর্ট করেন, ওটার সাথে একটা ইএক্সপি ফর্ম আসে ইলেকট্রনিক্যালি, কিন্তু দেখা যাচ্ছে গুডসটা যখন চিটং কাস্টমস এসে পৌঁছাচ্ছে, তখন সেখানে 100 কার্টুনের জায়গায় 60 কার্টুন পাওয়া গেল বা 70 কার্টুন পাওয়া গেল, শর্ট শিপমেন্ট হচ্ছে। অ্যান্ড কাস্টমসকে ওটা সাইন করবে কি করবে না, এখন এটা আবার ব্যাংক থেকে অ্যামেন্ডমেন্ট করিয়ে অনেক আনতে হয়। এটা কিন্তু ডিলেটা কিন্তু নট দ্যাট দ্য পয়েন্ট অফ কাস্টমস, কিন্তু ডিলেটা হয়েছে। এক্সপোর্টার শিপমেন্ট মিস করতে পারে, আউটপুট হচ্ছে ডিলে হচ্ছে, আউটপুট হচ্ছে ডিলে হচ্ছে। বাট রেসপন্সিবল আবার এখন আমরা বলবো যে হ্যাঁ, কাস্টমসে ওখানে ডিলে হচ্ছে। ইয়েস, কাস্টমসের পয়েন্টে ডিলে হচ্ছে, বাট ইটস নট বিকজ অফ কাস্টমস, ইটস বিকজ অফ এ লিগাল অব্লিগেশন যেটা ফুলফিল করতে পারেনি আমাদের ট্যাক্স পেয়ার বা আমাদের ট্রেডাররা। এইসব রুলস এখন যদি ওনারা বলেন হ্যাঁ এই রুলসগুলি শিথিল করতে হবে, কিন্তু এটা ধরেন আমি একটা পণ্য এক্সপোর্ট হলে ইএক্সপি ফর্মটা ইটস পার্ট অফ দ্য রুল, এটা আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, সেটা আবার 1947-এর। আপনার ওইসব জায়গায় অনেকগুলো আইন, কিন্তু তখন শুধু কাস্টমস অ্যাক্ট না, আপনার অনেকগুলো আইন আমাদের কিন্তু স্ট্রিমলাইন করার বিষয় আছে। তারপরে ধরেন আপনি একটা জিনিস তৈরি করছেন, এই জিনিসটা অন্য একজনের র ম্যাটেরিয়াল, জি, আপনি তদবির করিয়ে আপনার জিনিসটা ডিউটি প্রোটেকশন নিয়ে রেখেছেন, আপনার পণ্যের উপর 25% কাস্টমস ডিউটি, 20% সাপ্লিমেন্টারি ডিউটি, অনেক ডিউটি, কিন্তু এটা কিন্তু আরেকজনের জন্য র ম্যাটেরিয়াল। উনি এখন এটা আনতে পারছেন না, ওনার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে। হয় ওনাকে আপনার কাছ থেকে কিনতে হবে, অথবা ওনাকে ইম্পোর্ট করলে কস্ট গোজ আপ। তো এখন এই জায়গাগুলো আমরা কিন্তু ওইভাবে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়নি। ভিয়েতনাম বা অন্যান্য দেশে যেটা মানে ধরেন ট্যারিফ পলিসি যেটা আমরা বলি, ট্যারিফ পলিসিতে আমাদের প্রচুর ইন্টারভেনশনের জায়গা। মাহফুজ ভাই যে প্রবলেমগুলির কথা বললেন, এটার একদম মূলে রয়েছে ট্যারিফ। এন্ড অফ দ্য ডে আমি ডিউটিটা একটু কম দিতে পারি কিনা, এটা তো লক্ষ্য। আমি যখন আমদানি করবো আমার ডিউটিটা যেন আমি কমাতে পারি, তখন সেটার জন্য সে চেষ্টা করে গিয়ে এইচএস কোডের ডিউটি কম, ওই এইচএস কোডটা ডিক্লেয়ার করতে। তা আমাদের মুস্তাফিজ ভাই যেটা বললেন যে আমরা এখন অ্যাডভান্স রুলিংয়ের ব্যবস্থা করেছি। আপনার যদি এইচএস কোড নিয়ে কনফিউশন থাকে, আপনি ইম্পোর্ট করার আগে 3 মাস আগে আপনি অ্যাপ্লাই করেন না কেন? আপনি জানেন আপনি কি এনবিআর থেকে আপনি এইচএস কোডটা জেনে নেন, কিন্তু ওটা কিন্তু অ্যাপ্লিকেশন আমরা খুব বেশি পাই না। একইভাবে প্রি অ্যারাইভাল যেটা প্রসেসিংয়ের কথা বলছি, শিপিং এজেন্ট দিতে পারছে না। ওরা বলছে যে আমরা এক্সপোর্টের কাছ থেকে ডিটেলস পাই না দেখে ডাটাটা পাঠাতে পারছি না। ওরা লাস্ট মিনিটে ইম্পোর্টের নাম চেঞ্জ হতে থাকে। আচ্ছা, তার মানে কি কোথাও কি কোনো একটা তথ্যের ঘাটতি হয়? এই যে আপনি বলছেন প্রি অ্যারাইভাল করা যায় বা আগে থেকে 3 মাস আগেই করা যায়, সেই তথ্যগুলো কি আমাদের আমদানিকারকরা, সেটা ওনারা সেই ক্যাপাসিটি নাই। আপনি বাংলাদেশে খুব কম সংখ্যক, মানে মাহফুজ ভাই হয়তো স্বীকার করবেন, মাহফুজ ভাইয়ের অনেক পুরনো ব্যবসায়ী, উনি বলুক চিটংয়ে কয়েকটা ব্যবসা আছে, খাতুনগঞ্জ তো আমাদের সবচেয়ে বড় একটা সেগমেন্ট, এখানকার কয়েকজন ইম্পোর্টার আছে যারা পুরো প্রসেসটা বুঝে। তাদেরকে নির্ভর করতে হয় সিএনএফ এজেন্টের উপরে। অ্যান্ড সিএনএফ এজেন্ট তারা ট্রেডিশনাল প্রসেসের বাইরে যেতে চায় না, বিকজ এখানে ওদেরও স্টেক আছে। জি, তার মানে হচ্ছে একটা সমন্বিত আধুনিকায়ন পরিকল্পনা দরকার, সেখানে ব্যবসায়ী থেকে শুরু করে আমদানিকারক, শিপিং এজেন্ট সবাইকে নিয়ে। এবং একই সাথে আপনারাও আপনাদের কথা থেকে একটু স্পষ্ট যে আইনগুলো অনেক পুরনো, সেগুলো আধুনিকায়নের জন্য সরকারের একটা রাজনৈতিক সদিচ্ছাও দরকার। এখন এই বার্তাগুলো আমাদের চূড়ান্ত নীতি নির্ধারক যারা, এনবিআর চেয়ারম্যান, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর দপ্তর, তাদেরকে আপনারা নিশ্চয়ই দেন আপনাদের সঙ্গে যখন আলোচনা হয়। তাদের মনোভাব কি সেটি জানার চেষ্টা করবো দর্শক। তার আগে আবার একটা বিরতি নিচ্ছি, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকছেন। দর্শক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। উন্নয়ন অগ্রযাত্রায় কাস্টমস প্রসঙ্গে কথা বলছি আমরা। আমাদের সঙ্গে আছেন জনাব কাজী মোস্তাফিজুর রহমান। কাজী মোস্তাফিজুর রহমান, যেমনটা আলোচনা হচ্ছিল যে এই যে কিছু তো চ্যালেঞ্জ থাকবেই, এত বড় একটা বিভাগ যেটার সঙ্গে অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, ব্যবসা বাণিজ্য কিছু জড়িত, ফলে আপনাদেরও নিশ্চয়ই কিছু সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ রয়েছে। সেগুলোর ক্ষেত্রে আইন যদি একটা
পরিবর্তন যদি প্রয়োজনীয় হয় সেটাকে আপনারা আপনাদের সিনিয়র নীতি নির্ধারক যারা, সেটা এনবিআর চেয়ারম্যান হোক, এনবিআর মেম্বার, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সরকার, তাদেরকে জানান কিনা, বা সেক্ষেত্রে আপনাদের মনোভাবটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেটা করি, ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের যে কাস্টমসের যে আইন 1969, এটিও কিন্তু পরিবর্তনের একটা কার্যক্রম ইতিমধ্যেই আমাদের অনুমোদন হয়ে গেছে। হয়তো আগামী বাজেট থেকে এটা আমাদের কার্যকর হয়ে যাবে আর কি। তো মানে জুন জুলাই? আগামী জুন জুলাই থেকে নতুন কাস্টমস অ্যাক্ট অনুযায়ী আমাদের কার্যক্রম শুরু হবে। এবং এই কাস্টমস অ্যাক্ট আসলে পরে সেখানে আমাদের অনেক পরিবর্তন আছে। এই আইনে অনেক ব্যবস্থা, নতুন নতুন ব্যবস্থা আনা হয়েছে, যে কারণে যেটি মাহফুজুল হক শাহ সাহেবের যে সমস্যাগুলো হয়তো অনেকগুলোই সমাধান হয়ে যাবে। এছাড়া আমাদের কাস্টমসের সাথে তো আরও অনেক অ্যালাইড অ্যাক্টের আছে যেগুলোর পরিবর্তনের হয়তো প্রয়োজন হবে। যেগুলো পরিবর্তন প্রয়োজন হবে সেগুলো পর্যায়ক্রমে সেগুলো পরিবর্তনের আসবে। এবং আপনারা জানেন যে আমরা যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করছি, এটি শুধু ন্যাশনাল পর্যায়ে যে আমাদের উদ্দেশ্য তা না, কিন্তু এটি কিন্তু ওয়ার্ল্ড কাস্টমসের এটি একটি মানে মারাত্মক একটা ভালো ধরনের একটি উদ্যোগ। সেই উদ্যোগটি এরকম যে ইন্টারন্যাশনালি অনেক দেশে আছে যে এই ধরনের ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো একটা আছে, মানে কানেক্টিভিটি আছে, যার কারণে এক দেশের পণ্য যখন আরেক দেশে যাবে, সেই দেশে তখন ওই দেশে যে ভাবে অ্যাসেসমেন্ট হয়েছে সেইভাবেই কিন্তু এই পণ্যটা অ্যাসেসমেন্ট হয়ে যাবে, ইউনিক ওয়েতে যাবে। অর্থাৎ এই যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর যে একটা বিজনেস টু বিজনেস একটা কানেক্টিভিটি, এটিও কিন্তু তৈরি হয়ে যাবে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কানেক্টিভিটি। এবং এই জিনিসগুলো আমাদের ইন ফিউচারে আছে, আমাদের উদ্দেশ্য আছে। এবং ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো যখন আমরা চালু করতে পারবো, আশা করি আগামী 2 বছরের মধ্যে, যেহেতু একটি অনেকগুলো সংস্থার কার্যক্রমকে একীভূত করা, সেজন্য একটু সময় লাগছে এবং এটার কার্যক্রম মোটামুটি শুরু হয়েছে। এবং এটি যদি চালু হয়ে যায় তাহলে যে আমাদের শাহ সাহেব যে সমস্ত সমস্যাগুলো কথা বললেন, সেগুলো কিন্তু অটোমেটেডভাবে এগুলো রিডিউস হয়ে যাবে, এগুলো থাকবে না। আমরা মনে করি যে এগুলোর এই সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে এবং ইজ অফ ডুইং বিজনেসে আমাদের অনেক অগ্রগতি হবে। আমরা আবার একটু শেষবারের মতো মাহফুজুল হক সাহেব আপনার কাছে শুনতে চাই আজকে, যে একটা সময় ছিল যে কাস্টমস একটা আতঙ্কের নাম ছিল ব্যবসায়ীদের কাছে, এবং একটু আগে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের নিয়েও জনাব সৈয়দ মুশফিকুর রহমান বলছিলেন, ফলে সেই আতঙ্ক বোঝা যায় এখন নেই। কিন্তু তারপরেও কাস্টমসের ফিল্ড লেভেলের কর্মকর্তারা কতখানি জনবান্ধব হলেন, এবং তাদের আপনি বেশ কিছু জায়গার কথা বলছিলেন, সেটার উত্তরও আমরা মোস্তাফিজ সাহেবের কাছ থেকে পেলাম যে অনেক আধুনিকায়নের চেষ্টা হচ্ছে, হয়তো বছর 2 সময় লাগবে। কিন্তু সেই মনোভাব, সরকারের রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক বা কর্মকর্তাদের মনোভাব এবং আপনাদের সহযোগিতা, মানে স্টেক হোল্ডারদের সহযোগিতা, এই তিনটার সমন্বয় এখনো হচ্ছে না। সে জায়গায় আপনাদেরও নিশ্চয়ই কিছু ল্যাকিংস আছে। আমি আপনাদের মানে ব্যবসায়ীদের, শিপিং এজেন্টদের, C&F এজেন্টদের বলছি। আপনাদের নিজেদের আধুনিকরণের জন্য আপনারাই বা কি ভাবছেন? আপনাকে আসলে আপনি যথার্থই বলেছেন। আমি এমন একজন লোক, মুশফিক ভাই জানে, মোস্তাফিজ ভাই জানে, আমি নিজের দায়িত্বকে কিন্তু এড়িয়ে কথা বলতে চাই না। এটা খুব সুন্দর কথাই বলেছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য আমাদের যেই দায়িত্বটা আছে সেটাও আমাদের স্মরণ করে দিয়েছে। এবং আমি আপনাকে একটা কথা বলি, ট্রেডিশনালি চিটাগংয়ের আমাদের খাতুনগঞ্জ চাকদার যে ব্যবসায়ীরা যেই 200-300 বছর আগের থেকে যে ব্যবসা শুরু করেছে, এখানে আমরা সদাগর বলি চট্টগ্রামে। হ্যাঁ, আমাদের অত বাবারা শিক্ষিত ছিলেন, দাদারা কিন্তু অশিক্ষিত ছিলেন, ওনারা লেখাপড়া জানতো না, ঠিক এই টাইপের লোকজনই কিন্তু ব্যবসা বাণিজ্য শুরু করেছিল এখানে, হাঁটি হাঁটি পা করে। আজকে ওনাদের নাতিরা, ছেলেরা, ওরা কিন্তু সবাই BBA MBA সে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যবসাতে এসেছে। এখন ওইসব এখন মুশফিক ভাই যে ইউনিভার্সিটিতে পড়ছে, হয়তো আমি একই ইউনিভার্সিটিতে পড়েছি, মুস্তাফিজ ভাই আমরা একই ইনস্টিটিউশনে লেখাপড়া করে, ওনারা চাকরি দিয়ে গিয়েছেন, আমি ব্যবসাতে এসেছি। এখন এমন না যে একটা সময় ছিল কি আপনার একজন কমিশনারের কাছে, একজন ঊর্ধ্বতন শুল্ক কর্মকর্তার কাছে দেখা করতে গেলে ঘন্টা ঘন্টা অপেক্ষা করতে হতো। ওইসব দিন এখন নেই। এখন আমরা ইজিলি 1 মিনিটের মধ্যে উই ক্যান কানেক্ট ইচ আদার। বাট যে বিষয়টা উনি বলেছেন, আমি ওনার সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু এটার ওয়ে আউটের জন্য একজন দোষারোপে না গিয়ে, আমি ওনাকে দোষারোপ করবো না, উনি আমাকে দোষারোপ না করে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো, ওই জায়গায় উদ্যোগটা নিতে হবে। সেই উদ্যোগটা নিবে কে? আমি বারবার একটা কথা বলছি, আমাকে কাস্টম হাউসে গিয়ে ডিউটিটা পে করতে হচ্ছে, সারা ডকুমেন্ট সবগুলো যেখানে হ্যান্ডেল হচ্ছে, সবকিছু ওখানে হচ্ছে। তাহলে কাস্টম হাউসকে বারবার করে আমরা বলতে চেষ্টা করেছি, আমি দীর্ঘদিন থেকে বলে আসছি, চট্টগ্রাম কাস্টম হাউসের সাথে আমার গত 25 থেকে 28 বছরের সম্পর্ক মিনিমাম।
তা আমি ওখানে অনেক পলিসিতে ছিলাম, মিটিং এ ছিলাম, যেতাম, এখনো যাই, আগের তুলনায় কম যায়। কিন্তু মূল বিষয়টা যেটা সমস্যা যে জায়গায় দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওনারা সরকারের একটা লেটের সময় এখানে আসেন, একজন উদ্যোগ নিয়েছেন, আরেকজন যখন আসেন তখন ওনার ব্যক্তি হিসেবে একটা চিন্তা চেতনা ওখানে কিন্তু কাজ করে। সেই ব্যক্তি হিসেবে চিন্তা চেতনাগুলো এই বই প্রকাশ কাজের মধ্যে ঘটে, এখানে একটা বিপত্তি আছে। যেমন অনেক কিছু বলছেন, কথা বলতে গেলে অনেক কথা আছে, আমি ওইসব কথায় যেতে চাই না। আমি প্রথমে যেটা বলছি, আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। এখানে যেমন কিছু ডিপার্টমেন্ট আছে, ওনারা বলছেন সিএনএফ শিপিং, আমি কিন্তু আবার এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। তো দুজনের লাইসেন্স ইস্যু করে কাস্টম ওদেরকে ট্রেন করতে হবে। আমাদেরকে ব্যবসায়ীকে যদি উনি বলে যে শিপিং এজেন্ট এটা মানছে না, এটা করছে না, এটা না করে কি সে ওখানে যেতে পারবে নাকি? কাস্টম হাউস বলবে যে আমার এটা আমি 2 মাস পর থেকে এটা এইভাবে হবে, এই নিয়মটা আমাকে ফলো করতে হবে। জি, আর যেটা দারুণ বলছেন মাহফুজ ভাই, তার মানে আমরা আপনাকে শুনতেও পাচ্ছি না। তার মানে আপনি বলছেন একটা সমন্বয় এবং সব পক্ষের দায়িত্বশীল আচরণ করলে আমরা আরো ভালো জায়গায় যেতে পারবো। আমরা শেষ সময়ে সৈয়দ মুশফিক, আপনি শুরুর দিকে একটু বলার চেষ্টা করছিলেন যে চোরাচালান এবং নানা রকম স্পর্শকাতর ইস্যু এখন আমাদের সঙ্গে আছে। আমরা এখন নিউক্লিয়ার পাওয়ার করছি, ফলে সেই মানি লন্ডারিং এর কথা বলি কিংবা সন্ত্রাস চোরাচালান প্রতিরোধের কথা বলি, আমাদের নিশ্চয়ই 10টা অস্ত্র মামলার কথা মনে আছে, সেটির কথা বলি, সেটি সাংঘাতিক রকমের খারাপ একটা ভাবমূর্তি তৈরি করে দেশে এরকম ঘটনা ঘটলে। ফলে সেই জায়গা থেকে কাস্টমসের সক্ষমতা আগের চেয়ে কতখানি বেড়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা শুনে আমরা শেষ করতে চাই। আমি যেটা বলছিলাম প্রথম আলোচনার শুরুতে, সেটা হচ্ছে যে আমরা এখন প্রচুর ইকুইপমেন্ট কিন্তু এখন ইনস্টল করছি। যেমন চিটং কাস্টম হাউসে কিন্তু আমাদের অনেকগুলো কন্টেনার স্ক্যানার বসে গেছে, এবং এটা আমরা সব পোর্টে কিন্তু বসবে, এবং কমলাপুর আইসিটিতে আছে, বেনাপোলে আছে। এখানে কিন্তু আমরা পাশাপাশি আমাদের যেসব ল্যান্ড কাস্টম স্টেশন বলছি, যেগুলো মানে যেমন ধরুন হিলি, সোনা মসজিদ, এসব জায়গায় কিন্তু আমরা স্ক্যানার বসিয়ে দিচ্ছি। তার মানে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব মানে সিস্টেম বেসড, কারণ স্ক্যান করলে তখন কিন্তু ইমেজ চলে আসছে, তখন কিন্তু চাইলেই আমি কিন্তু ওকে ধরতে পারছি যে তুমি এটা ডিক্লেয়ার করেছিলা, এটা আর নাই। আমরা হয়তো পণ্যটা ছেড়ে দিলাম, কিন্তু এটা কোথায় গেলে ট্র্যাক করা যাচ্ছে। তারপর আরএফআইডি যেটা বলছি আমরা, রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা একটা পণ্যকে ট্র্যাকিং করার ব্যবস্থা, সেগুলো আসছে। তার মানে আপনি যখন পণ্য যখন সিল করে দিচ্ছি, চিটং থেকে এই পণ্যটা কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে যাওয়ার কথা, ইসলামপুর বা অন্য কোনো বাজারে যাওয়ার কথা না। সেই ব্যবস্থাগুলো কিন্তু আমাদের মানে পরিকল্পনায় রয়েছে। এর পাশাপাশি ধরেন আমরা যেটা বলছি যে অ্যান্টি স্মাগলিংটা একটা বড় ইকোনমিক ক্রাইম। এটা ইকোনমিক ক্রাইমকে ফেস করতে হয় কিন্তু ইকোনমিক পলিসি দিয়ে। এটা কিন্তু ঠিক আমি লাঠি সোটা বন্দুক দিয়ে করা যায় না। হ্যাঁ, তাহলে ধরেন মানে যেমন ধরেন মেক্সিকো থেকে ড্রাগস আমেরিকা ঢুকছে, ডিসপাইট অফ অল দ্য মেজার্স অফ আমেরিকান কাস্টমস, ইউএস কাস্টমস। হ্যাঁ, ইউএস কাস্টমসের মানে এত ইকুইপড হওয়ার পরেও কিন্তু ঠেকানো যাচ্ছে না, বিকজ এটা একটা ইকোনমিক ক্রাইম। এখন আমাদের যে জন্য চিন্তা করতে হবে যে আমাদের দেশে যে পণ্যগুলো আসছে এগুলি কেন স্মাগল হয়ে আসে। একটা হচ্ছে হাই ট্যারিফ। আমাদের দেশে কিন্তু ধরেন যেমন গোল্ড কিন্তু এখানে কনজামশনের চেয়ে এটা ট্রানজিট হিসেবে ইউজ হয়, এটা চলে যায় ইন্ডিয়াতে। ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট গোল্ড মার্কেট পৃথিবীতে। হ্যাঁ, তো এই জায়গাগুলি কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে ইকোনমিক পলিসিগুলো দিয়ে। আমরা ইকুইপমেন্ট বসাচ্ছি, ডিটেক্ট করছি, আপনি দেখবেন প্রতিদিনই আপনাদের নিউজে বিভিন্ন চ্যানেলে আপনি দেখছেন ধরা পড়ছে। তারপরে প্রশ্ন আসে না, তাহলে এত ধরা পড়ার পরেও আসে কেন, এখন ডিটারেন্ট হিসেবে কাজ করছে না কেন? এই ধরনের উল্টো অনেক হয়তো কথাবার্তা আছে, অনেক মানে গল্প আছে বাজারে, বাট আমি ডিসপাইট অল দিস স্টোরিজ মানে ফ্যাক্ট হচ্ছে ইট ইজ কামিং, আমরা ঠেকাতে পারছি না। তো এখন এটার জন্য আমি বললাম এটা আমাদের হয়তো ডিউটি স্ট্রাকচারের সমস্যা থাকতে পারে, আমরা সেখানে অ্যাড্রেস করতে পারি। মানে আমার কথা হচ্ছে পলিসি দিয়ে এগুলি ইন্টারভেন করতে হবে। আপনি যন্ত্রপাতি যতই বসান, ইটস নট চূড়ান্ত সমাধান, কারণ যন্ত্রের পেছনে কিন্তু একটা মানুষ বসে আছে। এন্ড অফ দ্য ডে আমাকে মানুষকে বিশ্বাস করতে হচ্ছে। তো সুতরাং মানুষের উপর যখন আমাকে নির্ভর করতে হবে, আমি পলিসিটাই এমনভাবে করব যাতে ওই মানুষটার মধ্যে ইনসেন্টিভটা না থাকে। আপনি যখন ডিউটিটা কমে আসবে, ফ্যাব্রিক্সটা কেন ইসলামপুরে যাচ্ছে, বিকজ অফ হাই ডিউটি। আমি যদি 5% করে দেই, জি, ও তো তখন পোষাবে না ওর স্মাগলিং করে মানে ওই জিনিসটা ইসলামপুরে নিয়ে যাওয়ার। তখন আপনি কমার্শিয়ালি ইম্পোর্ট করলে যে দাম, একজন ডিউটি ফ্রি যিনি আনছেন তারও সেই দাম পড়ছে। সুতরাং উনি কিন্তু মানে ওনার চিন্তাটাই চলে যাবে আমি ইসলামপুরে কালোবাজারি করি। তো এখন এই কাজগুলো কিন্তু আমাদের পলিসি দিয়ে ঠিক করতে হবে। কারণ সেক্ষেত্রে আমার টেক্সটাইল মিলগুলোর কী হবে ওটা আবার চিন্তা করতে হবে। টেক্সটাইল মিলগুলোকে আজীবন এই প্রোটেকশন নিয়ে থাকবে কিনা। এক্স্যাক্টলি, জি। এবং নিশ্চয়ই আমাদের নীতি নির্ধারকরা সেই বিষয়গুলো ভাবছেন এবং তারা সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন। অনেক ধন্যবাদ সৈয়দ মুশফিকুর রহমান, অনেক ধন্যবাদ কাজী মোস্তাফিজুর রহমান, এবং অনেক ধন্যবাদ চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া জনাব মাহফুজুল হক শাহ আপনাকেও। দর্শক, আমাদের প্রত্যাশা কাস্টমস বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রযাত্রা তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সেই ভূমিকা আরও গতিশীল হবে, এবং একই সাথে কাস্টমসের এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত
ব্যক্তি, প্রতিষ্ঠান এবং স্টেক হোল্ডাররা জড়িত, তারাও সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং তাহলেই হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে বাংলাদেশ পৌঁছাবে এবং সেই জন্য সবার একসাথে কাজ করা খুবই জরুরি। সেই প্রত্যাশা শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ।